দোয়েলের কাণ্ড দেখে রেগে গেল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ তো কথা বলতে থাকে সুধার সাথে, আর ফোনে বলে, জানেন তো সুধা, আপনার তৈরি করা বিস্কুটগুলো আস্তে আস্তে বাজারে ভালো রেসপন্স করতে শুরু করেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, সেই জন্যই আমি আপনাকে ফোন করলাম। সুধা বলে, তাই মিস্টার বসু মল্লিক, সত্যি এটা কিন্তু দারুণ একটা সুখবর, আর এই জয়টা আমাদের সবার। তেজ তখন বলে, সত্যি আপনি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাকে যে কিভাবে আমি ধন্যবাদ জানাবো জানি না। তখনই সুধা বলে, ধন্যবাদ জানাতে হবে না। সুধাময়ীর পাশে এভাবে তেজ বসু মল্লিক থাকলে সব কিছুই খুব সুন্দরভাবে সম্ভব। আপনি আমাকে যে খবরটা দিলেন না, সেটা শুনে আমার মনও খুব খুশিতে ভরে গেল। এরপরে সুধা বলে, আমি এখন একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। এদিকে দোয়েল দীপেন্দ্র কুমারের সাথে কথা বলতে থাকে। দীপেন্দ্র কুমার বলে, সত্যি আপনাকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এরপরেই দোয়েল বলে, কি বললেন আপনি, সুন্দর লাগছে? এরপর দীপেন্দ্র কুমার শুনতে পাচ্ছে না আর বলে, একটু জোরে কথা বলবেন, আসলে আমি ডান কানে খুব একটা শুনতে পাই না। আর এটা শোনার পরে তো দোয়েল আরও বেশি রেগে যায় আর বলে, এমনি এত বয়স, তার উপর আবার কানে শুনতে পায় না, এরকম একটা পাত্রকে আমি বিয়ে করব? না, এটা কিছুতেই হতে পারে না। এই বিষয়ে আমি কথা বলবো মায়ের সাথে। এর মধ্যে ইমন লক্ষ্মীদেবী আর অদিতিকে বোঝাতে থাকে, এই পাত্র যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন আপনাদেরকে আফসোস করতে হবে। আপনারাই তো চেয়েছিলেন একটা বড় ঘরে আপনার মেয়ের বিয়ে দেবেন। লক্ষ্মী তখন বলে, দেব তো, অবশ্যই দেব। দোয়েল তখন বলে, মা, এই পাত্রকে আমার একদমই পছন্দ হচ্ছে না। এমনিতেই তো পুরো টাকলা, তার উপরে আবার কানেও শুনতে পায় না, আবার বয়স বেশি, আমি এনাকে বিয়ে করতে পারবো না। জেঠি তখন বলে, কি বলছিসটা কি তুই? তুই তো সারা জীবন চেয়েছিস যে তুই বড় ঘরে বউ হবি, তাহলে এখন এরকম করছিস কেন? দেখ, সব দিক তো আর ঠিক থাকে না, তুই এইসব কথা ভুলে যা, তুই এখন এই পাত্রকে বিয়ে করবি। তার মধ্যেই সার্থক চ্যাটার্জি আর তুহিনা ছদ্মবেশ নিয়ে তেজের কোম্পানিতে যাবে বলে ঠিক করেছে। সার্থক তখন বলে, জানো তো তুহিনা, এবারে আমার লড়াইটা হবে তেজ বসু মল্লিকের সাথে। তেজ বসু মল্লিক ভার্সেস অনিকেত বসু মল্লিক। আমি কিন্তু সার্থক চ্যাটার্জি হয়ে ঢুকছি না, অনিকেত বসু মল্লিক হয়ে ঢুকছি। তুহিনা তখন বলে, সত্যি কথা বলতে তুমি যে কি করতে চাইছো আমি নিজেও এখনো বুঝতে পারছি না, তবে কিছু ঘোটালা যে তুমি করবে সেটা আমি একটু হলেও আন্দাজ করতে পারছি। তবে যাই করো না কেন খুব সাবধানে। একটা কথা মনে রেখো, তেজ বসু মল্লিক কিন্তু ভীষণ জিনিয়াস, তার উপর আবার এখন জুটেছে ওই সুধা। দুজনের শক্তির কাছে আমরা কিন্তু বারবার পরাজিত হচ্ছি। সার্থক বলে, এবারে আর সেটা হবে না, এবারে আমি খুব সুন্দরভাবে সব কিছু সামলাবো। অন্যদিকে দেখা যায় ইমন দীপেন্দ্র কুমারের সাথে কথা বলে আর বলে, কি দীপেন্দ্র কুমার, মেয়েকে পছন্দ হয়েছে তো? আমি ভাবছিলাম যে সোশ্যাল ম্যারেজ তো কালকে হবে, তার আগে যদি আজকে রেজিস্ট্রিটা হয়ে যায় তাহলে কেমন হবে? দীপেন্দ্র কুমার বলে, তাহলে তো খুব ভালোই হবে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। এর মধ্যেই পূর্বীর একটু সন্দেহ হয় আর বলে, ভাইয়া, এখানে কিছু একটা গড়বড় লাগছে, আমার মনে হচ্ছে কোথাও একটা কিছু ঠিক হচ্ছে না। দীপেন্দ্র কুমার বলে, কি বলছোটা কি? তখনই পূর্বী বলে, হ্যাঁ ভাইয়া, আমি একদম ঠিক কথাই বলেছি, আমার কিন্তু বেশ সন্দেহ লাগছে, কিছু একটা গন্ডগোল আছে এখানে। কিন্তু দীপেন্দ্র কুমার বলে, না না, কোনো সন্দেহই এখানে নেই, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। পূর্বী তখন বলে, ভুল হচ্ছে? কিন্তু আমার সেটা মনেই হচ্ছে না যে কোনো ভুল হচ্ছে। এর মধ্যেই তেজ তো কথা বলছিল, আর ঠিক তখনই সার্থক আর তুহিনা চলে গেছে তেজের সাথে দেখা করতে। এদিকে দীপেন্দ্র কুমার রাজি হয়ে গেছে, তার মধ্যেই সুধারা সবাই মিলে তত্ত্ব নিয়ে হাজির হয়ে গেছে। তখনই ঝিনুক বলে, কীরকম যেন সাজিয়েছে রে দিদি, এর থেকে আমি বলবো এসএমবির কাজ অনেক ভালো। তখনই সুধা বলে, ঝিনুক, কখনো কারোর কাজকে ছোট করতে নেই, হয়তো সেও প্রথম প্রথম করছে। এদিকে দেখা যায় পূর্বী বলে, আরে সুধাদি, তুমি চলে এসেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, তত্ত্বগুলো সব ওইদিকে রেখে দাও। এর মধ্যেই সুধা বলে, জানো তো, তোমার কাছে আসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। এর মধ্যেই দীপেন্দ্র কুমারের সাথে আলাপ করিয়ে দিতে থাকে সুধার। দীপেন্দ্র কুমার বলে, আপনারা তত্ত্বগুলো বানিয়ে নিয়ে এসেছেন, দারুণ সুন্দর কাজ হয়েছে, চোখ সরানো যাচ্ছে না। এরপর ইমনকে দেখাতে থাকে আর বলে, দেখুন মিস ইমন, কত সুন্দর করে তত্ত্বগুলো বানিয়েছে, আমি তো এরকম ক্রিয়েটিভিটি চাইছিলাম, আর আপনি যে কী সব করেন। এদিকে ছেলের মা চলে এসেছে, দোয়েলের সাথে আলাপ করতে থাকে। তখনই দোয়েলকে জিজ্ঞেস করে, তোমাদের যেন কোথায় চায়ের বিজনেস আছে? এরপর লক্ষ্মী বলে, ওই তো
দার্জিলিং আর অদিতি বলে কালিম্পং। এইসব নিয়ে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। ইমন তখন বলে, আরে বাবা আপনারা কি করছেনটা কি, একটু শান্ত হন, এত ঝামেলা করলে কি করে হবে। এরপর ইমন তো সুধাকে দেখেও অবাক হয়ে গেছে আর বুঝতে পারে সুধা যদি একবার সত্যিটা জেনে যায় তাহলে ইমনের কপালে অনেক বেশি দুঃখ আছে। তখন অদিতি, দোয়েল আর লক্ষ্মী তিনজন মিলে তো সুধাকে দেখে তাড়াতাড়ি করে ঘুমটা দেয়। আর এদেরকে দেখার পরে সুধার সন্দেহটা আরোই বাড়তে থাকে। তখন দীপেন্দ্র কুমার দোয়েলকে বলে, তুমি এইভাবে ঘুমটা দিচ্ছ কেন? সুধাজি এসেছে তোমার সাথে আলাপ করতে, এসো। কিন্তু দোয়েল কোনোভাবেই যেতে চায় না। সুধার সন্দেহটা তাই আরোই বাড়তে থাকে। তার মধ্যেই সুধার ঠাম্মি সুধাকে ফোন করেছে আর বলে, জানিস তো অদিতি নিজের বাপের বাড়ি যাবে বলে বেরোলো, কিন্তু ও বাপের বাড়িতে যায়নি। আর এদিকে বড় বৌমা দোয়েল কোথায় যেন বেরিয়েছে। আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। ফোনটের সাথে দোয়েলের বিয়েটা বড় বৌমা কোনোভাবেই মেনে নিচ্ছে না। আচ্ছা ওরা আবার কোনো কারসাজি করছে না তো? সুধা বলে, ঠাম্মি তুমি চিন্তা করো না, এই বিষয়ে আমি দেখছি। এর মধ্যে সার্থক কথা বলছে তেজের সাথে আর বলে, আমি শুনেছি আপনার বউ খুব ভালো বিস্কুট বানায়, আপনার বউ নাকি আগেও একটা বিয়ে ছিল। তখনই সার্থকের কথা শুনে তেজ বলে, হ্যাঁ একটা ক্রিমিনালের সাথে বিয়ে হয়েছিল। সার্থক মনে মনে ভাবে, হ্যাঁ সেই ক্রিমিনালটা আপনার সামনেই বসে আছে মিস্টার তেজ বসু মল্লিক। আপনি জানেনও না এই ক্রিমিনালটার সাহস ঠিক কতটা বেশি। আপনাদের এই কোম্পানিকে আমি একেবারে ধূলিসাৎ করে দেবো। বিক্রমবাবু বলে, এসব কথা থাক না, কি বলতে এসেছেন সেটা বলুন। তখনই সার্থক বলে, আমি একটা অর্ডার দিতে এসেছি, কিন্তু আমার আপনার বিবির সাথে কথা বলাটা ভীষণ দরকার। তেজ তখন বলে, ওনাকে এখন পাওয়া যাবে না, উনি ব্যস্ত আছে, কি দরকার আমাকে বলুন, আমি সবটা বুঝিয়ে বলতে পারি। তখনই তুহিনা বলে, এই তেজ বসু মল্লিকের জায়গাটা যদি সার্থক নিতে পারতো তাহলে খুব ভালো হতো। এর মধ্যে দোয়েলকে ফোন করতে শুরু করে সুধা, কিন্তু দোয়েল ফোন সাইলেন্ট করতে ভুলে গেছিল। ফোনটা ওখানেই রিং হচ্ছে আর তাড়াতাড়ি করে সাইলেন্ট করে দেয় দোয়েল আর বলে, এ কি সুধা দিয়ে আমাকে হঠাৎ করে ফোন করছে কেন? সুধা বুঝতে পারে দোয়েল আশেপাশেই রয়েছে আর এটা হলো সেই দোয়েল যার সাথে ফোনটের বিয়ে হয়ে গেছে। এটা অন্য কোনো দোয়েলই না। ফোনটের সন্দেহটাই ঠিক সুধা বুঝে গেছিল, তাই ঠিক করে যতক্ষণ না বিয়েটা হচ্ছে, যতক্ষণ না পাত্রীর মুখ দেখতে পাচ্ছে ততক্ষণ এখান থেকে যাবে না। ইমন বলে, কি ব্যাপার কি, তোমরা এখানে কি করছো, এখনো এখান থেকে যাও। ঝিনুক বলে, যাব না, আমরা এখানে নিমন্ত্রিত, আর আমরা থাকলে আপনার অসুবিধাটাই কি? হ্যাঁ আমরা এখানে থাকবো। এরপর দোয়েলকে হাতে নাতে ধরার জন্য শুধু একটা ফন্দি বানায়। যখন রেজিস্ট্রি পেপারে সাইন করতে যাবে ঝিনুক গিয়ে এমন একটা ধাক্কা মারে যে দোয়েলের মুখ দেখা যায়। তখনই ফোনটে বলে, দোয়েল রানী আমি তোমার জন্য এত কষ্ট করছি আর তুমি আমাকে ঠকাচ্ছ। দোয়েল তখন সবার সামনেই বলে, আমি তোমাকে স্বামী বলে মানি না, কিছুতেই না, তুমি এখান থেকে চলে যাও। তখন সুধা বলে, তুই কিন্তু অন্যায় করছিস দোয়েল। এরপরেই তখন ফোনটে কাঁদতে কাঁদতে বলে, গরিবের ভালোবাসার কোনো দাম নেই। ফোনটে বেরিয়ে যাচ্ছিল তখনই তেজ এসে আটকায় আর বলে, দাঁড়াও, কোথাও যাবে না তুমি, সুধা তোমাদের দুজনকে ঠিক এক করে দেবে।